দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব হাসান মামুন। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আসলে দিনের যেসব পত্রপত্রিকায় সংবাদ শিরোনাম করে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আমরা বিশ্লেষণ শুরু করার আগে প্রথমে দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর মেন হেডলাইন্স, নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না, তাদের বাইরে কর্মকর্তাও কম। আরেকটি শিরোনাম তারা করেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এনায়েতের জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস। দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে গলদঘর্ম ইসি, ৪৩,০০০ ভোট কেন্দ্রের জন্য ভোট কর্মকর্তা লাগবে ৮.৫ লাখ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে সরকারের বিরুদ্ধে সবাই, জুলাই জাতীয় সনদে অনৈক্য, সংসদ নির্বাচন নিয়েই শঙ্কা। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি আমরা, মানব পাচারের রুট নেপাল, সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত। দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম হচ্ছে প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন। আরেকটি শিরোনাম তারা করেছে, সরকার ও ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার, দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন কয়েকজন উপদেষ্টা। খুলনায় বেপরোয়া হুমা বাহিনী, পদ্মার চরে কাকনের রাজত্ব। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জুলাই সনদে অনৈক্য, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি, তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করল ঐক্যমত্য কমিশন। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, ১৪ মাসে বিচার বহির্ভূত ৪০ হত্যা, রাজনৈতিক সামাজিক সংঘাতে ১৩ মাসে নিহত ১৬০ জন। দৈনিক যুগান্তর, আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ, তীব্র অর্থ সংকটে সরকার। আরেকটি শিরোনাম, অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ, গণভোট। আরেকটি শিরোনাম, মুজিব বর্ষের ঘরের নামে লুটপাটের মৎসব, গরিবের সঙ্গে ধোঁকাবাজি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি, নোট অব ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ। আরেকটি সংবাদ শিরোনাম তারা করেছে, পাতাল মেট্রোর জন্য অপেক্ষা আরও অন্তত ১০ বছর। দৈনিক দেশ রূপান্তর, ভর্তুকি নেই, নিয়ন্ত্রণও নেই, এলপি গ্যাস প্ল্যান্ট বসাতে লাগে ১২ প্রতিষ্ঠানের ছাড়পত্র ও লাইসেন্স। আরেকটি শিরোনাম, সংসদ নির্বাচনের আগে গণভোটের সম্ভাবনা কম, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, সোনাদিয়া দ্বীপে রয়েছে ৭ লাখ টন মূল্যবান খনিজ সম্পদ, সবচেয়ে বেশি গার্নেট ও ইলমেনাইট। মাধ্যমিকে প্রশিক্ষিত শিক্ষকের হার বাড়লেও দক্ষতা নিয়ে প্রশ্ন। দৈনিক মানব জমিন, তাদের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা ৪০, আলোচনার টেবিলেই সমাধান চায় বিএনপি। ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, ইনক্রিজিং আনআইডেন্টিফাইড বডিজ কজ কনসার্ন, জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন, এনসিসি টেনিওর এক্সপায়ার্স আমিড রোড ম্যাপ ডেডলক। দ্য ডেইলি স্টার, their main headlines, BB6 legal overhaul for full autonomy, proposes search panel, court of inquiry to shield top post from politics. Another headlines, BNP caught in reform dilemma, ahead falls. মামুন ভাই, এই বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম যেগুলো দেখলাম সেখানে মূলত এখনো ঘুরে ফিরে আলোচনা জুলাই জাতীয় সনদ, বিশেষ করে রিফর্ম ইস্যুটা। আমরা দেখছি যে এই যেই প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, যেখানে আমরা দেখা যাচ্ছে নির্বাচনের আগে গণভোট, এই ইস্যুতে আসলে জামাত, বিএনপি সহ বড় দলগুলো যারা রয়েছে তারা একটা বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বিএনপি অভিযোগ করছে একটা মহল আসলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এরকম করছে। জামাতকে উদ্দেশ্য করে বলেছে জনগণ বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করে না। আসলে এর সাথে কি জামাতের বিশ্বাসঘাতকতার কোনো সম্পর্ক আছে কিনা, বা এই যে রাজনৈতিক এখনকার টানাপোড়েন চলছে থেকে সংকটের যে উত্তরণ উপায়টা কি? ধন্যবাদ। আপনার সঙ্গে আজকে প্রথম বসলাম, ভালো লাগছে।
তো জামায়াতে ইসলামের ব্যাপারে বিএনপি যে অভিযোগ করছে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা, এই কথাগুলো, এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, পরস্পরের বিরুদ্ধে হচ্ছে। কিন্তু সরকারকেও প্রতারণার দায়ে অভিযুক্ত করা হচ্ছে। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনও একটা প্রহসন করেছে এমন বলা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন তো সরকারেরই অংশ বা সরকার দ্বারা গঠিত। এই কমিশনের প্রধান কিন্তু ইউনূস সাহেব নিজে, মানে প্রধান উপদেষ্টা নিজে। এবং ঐকমত্য কমিশনের মেয়াদ কিন্তু ফুরিয়ে গেছে, গতকালই শেষ হয়েছে। আমরা দেখেছি যে এর মেয়াদ 2.5 মাস বাড়ানো হয়েছিল 3 দফায়, 1 মাস 1 মাস করে, পরে 15 দিন আরও। এবং ঐকমত্য কমিশন তার যে কর্মপরিধি তার বাইরেও কিন্তু কাজ করেছে, এটাও উল্লেখ করতে হয়। তার কাজ ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা। তার কাজ কিন্তু এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এটা ছিল না। কিন্তু রাজনীতির একটা পক্ষের চাপে, মূলত জামায়াত, এনসিপি এবং তার সঙ্গে যেসব সংগঠন আছে, পক্ষ আছে, তাদের চাপে মূলত যে এই যে সনদ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরির চেষ্টায় কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত সংকট সেভাবে ছিল না, মানে জুলাই সনদ স্বাক্ষর পর্যন্ত কিন্তু সংকট আমরা দেখিনি সেভাবে। একটা সংকট ছিল যে জুলাই সনদের ব্যাপারে যারা সবচেয়ে উৎসাহী ছিল, এনসিপি, নবগঠিত দল, ছাত্র তরুণদের, গণ অভ্যুত্থানে তাদের নেতৃত্ব ছিল, তাদের ভেতর থেকে এই দলটা তৈরি হয়েছে। এই দল নিয়ে অনেক আলোচনা, কিংস পার্টি কিনা, ডক্টর ইউনূস সাহেবের নিজের দল কিনা, নিজের দল কিনা আমরা জানি না, তবে এই দলের প্রতি তার যে শুভেচ্ছা এবং বিশেষ সহানুভূতি আছে এটা কিন্তু উনি নিজেই ব্যক্ত করেছিলেন। সেটা নিয়ে সমালোচনা হয়, সমালোচনা হওয়ার পরে উনি আর মানে ওই পথে হাঁটেননি, ওই সব কথা আর বলেননি। যাই হোক, ভুল থেকে শিক্ষা নেওয়া ভালো। তো যাই হোক, তো এনসিপি স্বাক্ষর করেনি সনদে। এনসিপি কিন্তু শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি, মানে কালকে পর্যন্ত স্বাক্ষর করেনি। এটা কি করলো বোধগম্য না, কারণ সব কিছু তো এখন এনসিপির পক্ষে। মানে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তাও কিন্তু ঐকমত্য কমিশন তৈরি করে দিয়ে গেছে, যদিও সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা উপদেষ্টা পরিষদের বৈঠকের কথা জানি, খবরাখবর আছে, এবং মানে বিশ্বস্ত সূত্রে কিছু খবর আছে। আমি একটা পত্রিকার খবর দিচ্ছিলাম যে সেখানে নাকি কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে বিরোধ তৈরি হয়েছে সনদ বাস্তবায়ন নিয়ে, সেই বিরোধ নিষ্পত্তির জন্য। এবং 2-4 জন উপদেষ্টা নাকি প্রধান উপদেষ্টাকে বলেছেন, এগুলো সব কিন্তু নাকি, মানে আমরা নিশ্চিত জানি না, যে মানে এখন আবার সরকার একটু বিএনপিকে সন্তুষ্ট করার দিকে বোধহয় সচেষ্ট হবে। যেমন এতদিন কাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে? এই বাস্তবায়ন পদ্ধতিতে তো দেখা যাচ্ছে যে এনসিপি এবং জামায়াতের দাবি পূরণ হয়েছে অনেকখানি। এটা কি যার পক্ষে যাচ্ছে তাকে সন্তুষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে? সরকারের এখানে একটু এই প্রসঙ্গে বলতে চাই, আপনি ভালোই প্রসঙ্গটা তুলেছেন। সেটা হচ্ছে সরকারের মধ্যে শুরু থেকে রাজনৈতিক নিরপেক্ষতার ঘাটতি আমার বিবেচনায় পরিলক্ষিত হচ্ছে। বারবার সরকার শিফট করছে পজিশন, কিংবা মনে হচ্ছে এটা কি ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই, যে সবাইকে যদি একটু মোটামুটি এটা নিয়ে তো বাজারে অনেক কথা চালু আছে। আপনি সাংবাদিক হিসেবে জানেন, লোকজনের সঙ্গে মেশেন, আমিও মেশার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, একেবারে চায়ের দোকান থেকে নিয়ে মানে একেবারে সুধী মহল পর্যন্ত, সুধী যাদেরকে আমরা বলি, সুশীল সুধী মহল, সেখানেও কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু খুব গুরুত্ব পাচ্ছে। কি হচ্ছে না হচ্ছে, কোন মহল কি করছে, ডক্টর ইউনূস সাহেব কি করতে চান, এসব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা বাড়ছে। পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে না এবং সংশয়মুক্ত হচ্ছে না। তো এটার দায় সবাইকে নিতে হবে। রাজনৈতিক দলগুলো সংশয় বা শঙ্কার কথা বলছেন, কেউ কেউ বলছেন জাতীয় যে জুলাই সনদ, সেই সুপারিশ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা বিভেদ তৈরি হয়েছে, সেটা আসলে কি নির্বাচনকে বিলম্বিত করতে পারে কিনা, বা নির্বাচন বানচালের এটাও হচ্ছে বাইরে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আর একটা দল তো অভিযোগ করেছি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু কয়েকদিন ধরেই বলছিলেন, এই সংকট তৈরির আগেই বলছিলেন, যে একটা মহল এখনো নির্বাচন পেছাতে চাচ্ছে, মানে নির্বাচনের
সময়সীমা সুনির্দিষ্ট হওয়ার পরেও সেই মহলটা কি জামাতে আমরা তো দেখেছি যে একবার বলা হলো যে অধিকতর সংস্কার হলে ওই সময়ে, না হলে এই সময়ে। তো পরে কিন্তু ফেব্রুয়ারিতে এলো, ফেব্রুয়ারির পরে লন্ডন বৈঠকের পরে আমরা দেখলাম যে এটা না, এপ্রিলে এলো, এপ্রিলের পরে লন্ডন বৈঠকে ঠিক হলো যে ফেব্রুয়ারির মধ্যে এবং রোজার আগে সুনির্দিষ্ট হলো আর নিঃশর্ত হলো। এটাও কিন্তু উল্লেখ করতে হবে। আগে কিন্তু শর্ত ছিল যে সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার হলে পরে হবে। তখন হলো কি যে সংস্কার শেষ না হলেও মানে ফেব্রুয়ারির মধ্যে, কালকে আমাদের প্রেস সেক্রেটারি শফিক ভাই উনি তো বললেন যে 15 তারিখের আগে নির্বাচন হবে, মানে আরও সুনির্দিষ্ট হচ্ছে ক্রমেই। নির্বাচন কমিশন থেকেও কিন্তু কালকে একজন কমিশনার বোধহয় কুয়াকাটা একটা বৈঠক হয়েছে, সেখানে উনি বলেছেন যে ওনারা তফসিল ঘোষণা করবেন ডিসেম্বরের শুরুতে, এবং জাতীয় নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন কিন্তু গণভোট নিয়ে চিন্তিত না, কারণ গণভোটের বিষয় তাদের কাছে আসেনি, এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত তো সরকার থেকে হবে, এটা নির্বাচন কমিশনের বিষয় না। কিন্তু গণভোট ইস্যুতে যেই বিভক্তিটা তৈরি হয়েছে, একটা দল চাচ্ছে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোট হোক, বিএনপি বলছে ভোটের দিন হতে পারে। এই যে বিভক্তি, বিশেষ করে এই ইস্যুতে জামাত বলছে তারা যদি এই আগে গণভোট না হয় তাহলে তারা রাজপথে নামবে। এই যে হুঁশিয়ারি, এটা আসলে কোন পথে নিয়ে যাচ্ছে আগামী নির্বাচনকে? আচ্ছা, এখানে আমি একটু বলি, জামায়াত কিন্তু এক এক বিষয়ে এক এক সময় উৎসাহী হচ্ছে। আপনার মনে থাকার কথা, স্থানীয় নির্বাচনে জামায়াত কিন্তু উৎসাহী ছিল খুবই, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, জাতীয় নির্বাচনের আগে হতে হবে, এবং এনসিপিও এতে সায় দিয়েছিল, মনে আছে? আচ্ছা, তো সেই ইস্যু তো মৃত এখন। স্থানীয় নির্বাচন নিয়ে এখন কিন্তু কোনো আলাপ নাই। কত কথা বলা হয়েছিল, স্থানীয় নির্বাচন না হলে স্থানীয় সরকার সক্রিয় হবে না, স্থানীয় সরকার সক্রিয় না হলে শাসন পরিস্থিতির উন্নতি হবে না, তাহলে নির্বাচন, জাতীয় নির্বাচন করা কঠিন হবে, ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু স্থানীয় সরকার নিয়ে কোনো কাজ নাই। এবং আজকে একটা পত্রিকায় খবর আছে যে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে যে কমিশন হয়েছিল, যেটার প্রধান কিছুদিন আগে প্রয়াত হয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ, আমাদের খুবই প্রিয়, উনি কিন্তু অনেক বেদনা নিয়ে মারা গেছেন। এবং ওনারা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিলেন তার সম্ভবত একটাও বাস্তবায়ন হয়নি। আজকে খবর আছে সমকালে সম্ভবত 66টা না 62টা প্রস্তাব ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। এবং এগুলো কিন্তু সংবিধান সংস্কার সম্পর্কিত না, এগুলো হচ্ছে আশু বাস্তবায়নযোগ্য, মানে সরকার নির্বাহী আদেশে অধ্যাদেশ করে এগুলো করতে পারে। একই পরিণতি তো আমরা দেখছি গণমাধ্যম সংস্কার কমিশন, জি, এটা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন কামাল আহমেদ ভাই, মানে আমাদের সহকর্মী, সিনিয়র সহকর্মী। তো উনি সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তো এখানে মিডিয়াতেও হতাশার খবর আছে, তাই না? তো বেশ কিছু সংস্কার প্রস্তাব তো বাস্তবায়ন করাই যেত। এমনকি জুলাই সনদে যে 84টা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ, সেখানে কিন্তু একটা বড় অংশ আশু বাস্তবায়নযোগ্য, যেটা সংবিধানের সাথে সম্পর্কিত না। সেগুলো তো নির্বাহী আদেশে করা যায়, এগুলো আলাদা করা হয়েছে। তো আমরা আশা করব যে দেরিতে হলেও এগুলো বাস্তবায়ন করা হবে। যত সংস্কার হয়ে যায় তত তো ভালো, সংস্কারের বিপক্ষে কেউ না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংস্কারটা কে করবে, কখন করবে এবং কিভাবে হবে, এটা হচ্ছে বিষয়। এটা নিয়ে জটিলতা। রাজনৈতিক দলগুলো সংস্কার আলোচনায় মানে দীর্ঘদিন সময় দিয়েছে, তর্ক বিতর্ক করেছে। আমাদের রাজনৈতিক ইতিহাসে কিন্তু এটা বিরল না, এটা কখনো নাই। রাজনৈতিক দলগুলো টেবিলে বসে কথাবার্তা বলেছে মতবিরোধের বিষয়গুলো নিয়ে, এটা কিন্তু আমাদের ইতিহাসে মানে বলা যায় নজিরবিহীন। এবং পৃথিবীর ইতিহাসেও এটা কিন্তু কম দেশেই এইরকম সংস্কার আলোচনা হয়েছে। তো এটা নিয়ে আমরা গর্ব করতে পারতাম যদি এর একটা সফল নিষ্পত্তি হতো। তো যে নিষ্পত্তির কথা আমরা বলছিলাম, যে জুলাই সনদে স্বাক্ষর হলো, সেখানে এনসিপি জয়েন করলো না, কিন্তু জামায়াত ইসলামীও জয়েন করবে না এই আশঙ্কা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। আপনার মনে আছে তারা স্বাক্ষর করেছে, তাই না? তো তখন একটা আশাবাদ তৈরি হয়েছিল, ঠিক আছে আগামী 15 দিনের মধ্যে, মানে 15 দিন সময় বাড়ানো হয়েছিল, এনসিপি স্বাক্ষর করবে, হয়তো কিছু সংযোজন বিয়োজন করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে। এই প্রসঙ্গে একটু জিনিস জিজ্ঞেস করতে চাই, যে এই যে কেউ কেউ অভিযোগ করছেন জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠা না করে তারা বিদায় নিল, গতকাল তাদের মেয়াদ শেষ হয়েছে। যদিও বিএনপি বলছে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, চাইলেই আলোচনা করা যাবে। তারা তো সুপারিশ দিয়ে চলে গেছে, এটা নিয়ে কি আর আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ, এটা নিয়ে তো আলোচনা হতে হবে,
কারণ দেখেন, কালকে একটা সভায় আমাদের সিনিয়র নেতা মাহমুদুর রহমান মান্না, উনি ছোট দলের নেতা হতে পারেন কিন্তু উনি গুরুত্বপূর্ণ। ওনার বক্তৃতাটা আমি ইউটিউবে শুনেছি পুরোটা, মানে সভাপতি হিসেবে উনি যে ভাষণ দিয়েছেন, সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে এখন দায়িত্ব নিতে হবে। তারা যদি পরস্পরের সঙ্গে কাদা ছড়াছড়ি করে তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে দিনের শেষে। জামায়াত লাভবান হবে না, জামায়াতও ক্ষতিগ্রস্ত হবে। কারণ সরকার তখন বলতে পারে যে আপনারা একমত হতে পারছেন না, তো আমরা আর কি করব। তো সেই পরিস্থিতিতে দেশ কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। এই আশঙ্কার কথা, যে তৃতীয় পক্ষ, এই আশঙ্কার কথা কিন্তু বাজারে আলোচিত হচ্ছে, তাই না? আমরা যেটা বলছিলাম যে নানা রকম কনস্পিরেসি থিওরি, এটা একটা আছে। এবং এটাও মনে করা হচ্ছে যে এই মতবিরোধ তৈরি করা হচ্ছে কিনা, ঐকমত্য কমিশন এখানে ভূমিকা রাখলো কিনা, এটা তো খুবই বেদনাদায়ক প্রশ্ন, তাই না? এই কমিশনের সহসভাপতি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। উনি দীর্ঘদিন ধরে আমাদের মানে বুদ্ধিবৃত্তিক জগতে সক্রিয়, তাই না? এবং তার প্রজ্ঞা, মনীষা, জানাশোনা, এগুলোর ব্যাপারে তো মানুষের একটা আস্থা আছে। এবং ঐকমত্য কমিশনে আরও যারা ছিলেন, 6টা সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, তাই না? সবাই বিদগ্ধ ব্যক্তি। এবং তাদের প্রস্তাব ঘিরেই কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনা এবং জুলাই সনদ হয়েছে। তো এখন তারা শেষ মুহূর্তে কেন এই কাজটা করলেন? নোট অফ ডিসেন্ট নিয়েই তো সংকটটা তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করব যে 48টা প্রস্তাব সংবিধান সংস্কার সম্পর্কিত, তার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে। বোধহয় 36টাতেই নোট অফ ডিসেন্ট আছে কোনো না কোনো দলের, কোনো প্রস্তাবে একাধিক দলের নোট অফ ডিসেন্ট আছে। তো ইন্টারেস্টিং হলো যে এখন নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো দল কিছু বলছে না, শুধু বিএনপি বলছে। এটাও একটা মানে লক্ষ্য করার বিষয়। কারণটা হলো কি, মনে করা হচ্ছে যে একটা ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা বিএনপি মনে করছে শুধু না, এটা কিন্তু জামায়াতও মনে করছে, সবাই মনে করছে। বিএনপির ব্যাপারে সমালোচনার তো শেষ নাই। তাহলে বিএনপি এত শঙ্কায় কেন? হ্যাঁ, বিএনপি শঙ্কায় কারণটা হচ্ছে দেশটা তাকে চালাতে হবে, ক্ষমতায় গেলে তাকে দেশটা চালাতে হবে। বিএনপি চাচ্ছে না যে নির্বাহী বিভাগ দুর্বল হোক, এটা হচ্ছে মূল জায়গা তাদের। তারা কিন্তু বলেওছে কথাটা, পরিষ্কার করেই বলেছে। বিএনপির একটা প্রশংসা আমি করব যে বিএনপি কিন্তু চালাকি বাদরামির আশ্রয় নিচ্ছে না, যেটা রাজনীতিতে দেখা যায়। সেটা সোজাসুজি হ্যাঁ, সেটা বলছে যে আমরা এটা করব না, বা এটা আমরা পরে করব, দেখে নেই। কিন্তু অনেকের মধ্যে শঙ্কা, তারা পরে এটা করবে না। হ্যাঁ, শঙ্কার তো এখন সেরকম কোনো কারণ নেই, কারণ বাস্তবায়নের তো নিশ্চয়তা তৈরি করা হয়েছে। গণভোটের মাধ্যমে এক ধরনের ম্যান্ডেট জনগণ দেবে, সেটা গণভোটটা যখনই হোক। বিএনপি কিন্তু চেয়েছিল যে গণভোটটা হোক নির্বাচনের পরে, প্রথমে, আপনার মনে আছে নিশ্চয়ই। পরে চাপের মুখে যে ঠিক আছে নির্বাচনের মানে সরকার পরিবর্তনের আগেই হোক, তখন তারা শর্ত দিল যে নির্বাচনের দিন হোক, জাতীয় নির্বাচন, যাতে অর্থের অপচয় সহ নানাবিধ সুযোগ পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেলও তো হয়। নির্বাচন কমিশন মানে তার তো নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা নাই, এমনকি স্থানীয় সরকার নির্বাচনের অভিজ্ঞতাও কিন্তু এই কমিশনের নাই করার, তাই না? তো এই নির্বাচন কমিশনকে এমনিতেই একটা চ্যালেঞ্জের মুখে থাকতে হচ্ছে, মানে এই জাতীয় নির্বাচন নিয়ে বারবার। চ্যালেঞ্জ প্রশ্নে আমি একটা প্রশ্ন করতে চাই যে নির্বাচনের আগে তারা তো নানা রকম প্রস্তুতি নিচ্ছে, কিন্তু একটা অভিযোগ এখন প্রায় শোনা যাচ্ছে বা কিছু গণমাধ্যমের রিপোর্টও আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে তফসিল ঘোষণার হয়তো প্রস্তুতি নিচ্ছে, যেটা হয়তো ডিসেম্বরের প্রথম দিকেই হবে, কিন্তু মাঠ পর্যায়ে দল নিরপেক্ষ ডিসি কিংবা কর্মকর্তা পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? আসলে মাঠ পর্যায়ে এখন যারা বসে আছেন তারা কারা বা তাদের দলের পরিচয় কি? মাঝে আপনি খেয়াল করবেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল যে সরকারে এবং প্রশাসনে কার কী প্রভাব। জামায়াত বলেছিল বিএনপির প্রভাব বেশি, বিএনপি বলেছিল জামায়াতের প্রভাব বেশি, এনসিপিরও প্রভাব আছে, এটাও শোনা যায়। এবং অনেক ঘটনায় তো দেখা গেছে যে এনসিপি প্রশাসনে এক ধরনের হস্তক্ষেপ করছে বা অনুপ্রবেশ করছে, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে প্রশাসনে। তো ছোট দল হিসেবে তাদের প্রভাব হয়তো কম, কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তাদের প্রভাব থাকতেই পারে। এবং উপদেষ্টা পরিষদ গঠনে যেহেতু তাদের ভূমিকা ছিল,
কিন্তু একটা সময় যে অভিযোগ ছিল যে এই প্রশাসনের প্রভাব রয়েছে বিগত সরকারের, যারা বিভিন্ন পদ পদবি পেয়েছেন, প্রমোশন পেয়েছেন, তাদের প্রভাব কি শেষ হয়ে গেছে? এই কথা তো বলা হচ্ছে, এবং 15.5 বছর ধরে একটা চরম কর্তৃত্ববাদী সরকার ছিল দেশে, আমরা তো জানি, এবং তারা কোনো কিছু দলীয়করণের বাইরে রাখেনি, মিডিয়া সহ। এটা উল্লেখ করতে হয় এখানে বসে, তাই না? আমরা তো সব জানি, এগুলো সবই পরিষ্কার, এখন বিস্তারিত বলার প্রয়োজন নাই। তো এবং খুব দুর্ভাগ্যজনক যে বেশ কিছু মিডিয়া কর্মী জেলে আছেন এখন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, কিন্তু অভিযোগ তো আছে, এবং জনপরিসরেও তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদের দলবাজির এবং তাদের মানে সাংবাদিকতার নীতির বাইরে গিয়ে কাজ করার দৃশ্যমান অভিযোগ আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো কোনো কিছুই দলীয়করণের বাইরে ছিল না, এবং প্রশাসন তো ছিলই। বেসামরিক প্রশাসন দলীয়করণের শিকার হয়েছিল, পুলিশ হয়েছিল সাংঘাতিকভাবে। আমরা তো দেখলাম পুলিশ পালিয়ে গেছে রীতিমতো গণ অভ্যুত্থানের ধাক্কায়, এবং এখনও পুলিশ সক্রিয় হয়নি। আচ্ছা, এমনকি সামরিক প্রশাসনেরও একাংশ কিন্তু দলীয়করণের শিকার হয়েছিল। আমরা তো দেখলাম যে এই যে গুম খুনের মামলায় 15 জন মানে কর্মরত কর্মকর্তা, তাদেরকে শেষমেশ মানে আদালতে সোপর্দ করা হলো। এ নিয়ে বিরোধও তৈরি হয়েছিল মানে ট্রাইব্যুনালের সঙ্গে সামরিক কর্তৃপক্ষের, যে কীভাবে তাদেরকে তাদের বিচারে সোপর্দ করা হবে। তো সেটারও একটা নিষ্পত্তি হয়েছে। এগুলো কিন্তু ইতিবাচক ঘটনা। মানে গণ অভ্যুত্থানের পর এই যে একের পরে সংকট তৈরি হচ্ছে, আমরা কিন্তু আবার সংকট অতিক্রম করছি, আমি এটা বলতে চাই। মানে শুধু আমরা নেতিবাচক আলোচনা করলে হবে না, এবং আমাদের এটা বুঝতে হবে যে এই অভিজ্ঞতা আমাদের প্রথম। এত বড় গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই, এমনকি 69-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে এই ঘটনা গভীরতা এবং ব্যাপ্তিতে। এই অঞ্চলে আরও যেসব গণ অভ্যুত্থান হয়েছে, অনেকে মনে করে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানই সবচেয়ে ভয়াবহ, মানে এটা শক্তির দিক থেকে, আত্মাহুতির দিক থেকে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী। আমরা নেপালে দেখেছি কয়েকদিনে গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে, শ্রীলঙ্কায় হয়েছে। শ্রীলঙ্কায় কিন্তু এত প্রাণহানি হয়নি, বাংলাদেশে ব্যাপক প্রাণহানি হয়েছে, তাই না? এটা নিয়ে বিতর্ক আছে, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, লিস্ট ঠিক আছে কিনা ইত্যাদি, কিন্তু ব্যাপক প্রাণহানি হয়েছে, এটা তো কোনো সন্দেহ নাই। তো যাই হোক, তো এই গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতিটা কিন্তু নাজুক হবে, এটাই স্বাভাবিক, এবং নানা ধরনের সংকট তৈরি হবে, সেগুলো অতিক্রম করতে হবে, এটাও স্বাভাবিক। যাই হোক, যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর প্রশাসনের উপর প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনি বলছিলেন যে বিগত সরকারের প্রভাব তো আছেই, মানে তাদের কর্মকর্তা, এদেরকে কতজনকে আপনি সরাবেন? এই যে নির্বাচন কমিশন নির্বাচন কর্মকর্তা পাচ্ছে না খুঁজে, একটা সিদ্ধান্ত হয়েছিল না মাঝে, যে যারা 3টা ইলেকশনে ভূমিকা রেখেছে বিতর্কিত, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না। তো আপনি এর বাইরে লোক পাবেন কোথায়? খুব মানে ওই যে কম্বল উজাড় হয়ে যাওয়ার ব্যাপার। এই একটা সংকট কিন্তু শেখ হাসিনা সরকার তৈরি করে দিয়ে গেছে। যেমন পুলিশ, আপনি পুলিশ নিয়ে কি করবেন? মানে অধিকাংশ থানায় দেখা যেত হয় গোপালগঞ্জের লোক, অথবা একটি সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি কোনো সম্প্রদায়কে এখানে ভিক্টিমাইজ করার কথা বলছি না, কিন্তু এটা ছিল রিয়েলিটি, এবং তাদেরকে ব্যবহার করা হয়েছিল। কালকে জামায়াতে ইসলামী বোধহয় খুলনায় একটা জামায়াত করেছে, হিন্দু মানে সম্মেলন, হ্যাঁ, তাদের কাছে ভোট চেয়েছেন, এবং সেখানে এই কথাটা এসছে যে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করা হয়েছে, ফ্যাসিবাদী শক্তি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, হিন্দু সম্প্রদায় এখন আর ব্যবহৃত হতে চায় না, এই কথা এসছে। তো এখানে তো সাম্প্রদায়িক গোষ্ঠীগত বিভাজন থাকার কথা না বাংলাদেশে। বাংলাদেশে সবাই আমরা এদেশের নাগরিক, এবং আমরা সমমর্যাদা নিয়ে থাকব। এটা হচ্ছে গণ অভ্যুত্থানেরও কিন্তু অঙ্গীকার, তাই না? তো আগামীতে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে অবশ্যই, এবং আমাদেরকে একটা ন্যায়নীতি সম্পন্ন সমাজ এবং প্রশাসন কিন্তু গড়ে তুলতে হবে। আপনি গুম খুন প্রসঙ্গ একটু আলোচনা করছিলেন। আমরা যেটা দেখলাম, বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা হয়েছে, যেটা বেশ আলোচিত ছিল। নতুন করে আমরা যে এই রিপোর্টটা দেখছি যে অন্তর্বর্তী সরকারের 14 মাসে 40টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত। এখন কথা হচ্ছে যে এই সময়ে এসে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন? জি হ্যাঁ, পরিস্থিতি তো নাটকীয় উন্নতি হবে না, পরিস্থিতির নাটকীয় উন্নতি হবে না, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু উন্নতি হতে হবে। তো উন্নতি একেবারে হয়নি তা বলা যায় না। সরকার
মাঝে মাঝে ভাষ্য দিচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র অত ভয়ঙ্কর না, যত ভয়ঙ্কর হতে পারত। মানে পুলিশ যেখানে সক্রিয় না, মানে পুলিশের 2 লাখের বেশি সদস্য, তাদের অধিকাংশ সদস্য এখনো মনোবল দৃঢ় করে কাজ শুরু করতে পারেনি। সেনা কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু সরকারের একটা টানাপোড়েন চলছে, যে জন্য এই অভিযোগটাও আছে যে মাঠে সেনাবাহিনী থাকলেও সেভাবে সক্রিয় না। এবং জনগণের তরফ থেকেও এই অভিযোগটা কিন্তু আছে যে সেনাবাহিনী সেইভাবে তৎপর না। আবার সেনাবাহিনীর দিক থেকেও সমস্যা আছে যে তারা তৎপর হলে প্রশ্ন ওঠে, অভিযোগ ওঠে যে তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে কিনা। রাজধানীতে আমরা তো দেখলাম যে একজন রাজনৈতিক নেতা আক্রান্ত হয়েছেন পুলিশ এবং সেনা সদস্যদের দ্বারা। এটা নিয়ে তো একটা ইস্যু তৈরি হয়েছিল। গোপালগঞ্জে সেনাবাহিনীকে গুলিবর্ষণ করতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায়, এবং শিল্পাঞ্চলেও সেনাবাহিনীকে কিছু মানে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায়। তো এগুলি নিয়ে সেনাবাহিনী তো মানে বিতর্কিত হয়। আসলে তাদের তো এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ট্রেনিং নাই, তাদের আছে যুদ্ধের ট্রেনিং, তাই না? এবং দীর্ঘদিন সেনাবাহিনীকে বাইরে রাখা, মাঠে রাখা, এটা নিয়ে কিন্তু সেনাবাহিনীর ভেতর থেকেও আপত্তি আছে। তারা দ্রুত ব্যারাকে ফিরতে চায়, হ্যাঁ, যেটা তাদের জায়গা। এবং দেশরক্ষা বাহিনীকে এইভাবে দীর্ঘদিন একটা নির্বাচন সামনে হবে এই জন্য রেখে দেওয়া, এটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না। পুলিশকে অবশ্যই সরকারের উচিত ছিল সক্রিয় করা, এবং পুলিশ কমিশন কিন্তু হয়নি এখনো, ইন্টারেস্টিং। অথচ পুলিশ কমিশন নিয়ে সব রাজনৈতিক দল একমত। আমি এটা আপনাকে বারবার বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যে বিষয়ে একমত, যেসব বিষয়ে, সেগুলো কিন্তু সরকার করছে না। বিরোধিতার জায়গাগুলোতে সরকার যাচ্ছে। কারণ কি? সরকারের এই জন্য প্রশ্ন উঠেছে যে সরকার নিজেই সংকট তৈরি করতে চাচ্ছে কিনা। এটা আমার অভিযোগ না, এটা মাঠে আরেকটি বিষয় আলোচনা রয়েছে যে আসলে নির্বাচনটা ঠিকঠাক মতো হবে কিনা, টাইমলি হবে কিনা, কিংবা নির্বাচন কি আদৌ সরকার চায় কিনা। আপনার কাছে বিষয়টি জানতে চাইবো যে আসলে কি সরকার নির্বাচন চায় না, বা এই আলোচনা যেটা বাইরে রয়েছে, সাধারণ মানুষ যেটা কিছু মানুষ মনে করতে শুরু করেছে নির্বাচন শঙ্কা তৈরি হতে পারে, এটা কি শুধুই রাজনৈতিক সংকট, নাকি সরকারও সংকটটাকে ঘনীভূত করছে? আমি একটু পরিষ্কার করে বলতে চাই যে এই যে নেপালে যে গণ অভ্যুত্থান হলো, তারপরে যে সরকার হলো, তারা কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন করবে বলে দিয়েছে পরিষ্কার করে। এতে হয় কি, মানে মানুষের মধ্যে সংশয়টা দূর হয়ে যায়। এই সরকার কিন্তু শুরু থেকে বলেনি। অনেক পেঁচাপেচির পর, পেঁচাপেচি শব্দটা আমি উল্লেখ করতে চাই, এই শব্দটা আমরা ব্যবহার করি এবং এটা খুব শক্তিশালী শব্দ। অনেক পেঁচাপেচির পর মানে স্থির হয়েছে, ওই যে বললাম যে জুনে হতে পারে, এপ্রিলে হতে পারে, তারপরে ফেব্রুয়ারিতে হলো। বিএনপির দাবি ছিল যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বিএনপি কিন্তু শুরুতে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, মনে আছে আপনার নিশ্চয়ই, সরকার গঠনের আগে 3 মাসের মধ্যে তারা চেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারি রীতি অনুসরণ করে, সংবিধানে যেটা আছে যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। যাই হোক, আমরা তো সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এখন নাই প্র্যাকটিক্যালি। হ্যাঁ, বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার যা খুশি তাই করতে পারে, এইসব বলা হচ্ছে। এইসব বলে কিন্তু সংকটটা বাড়ানো হয়েছে। গণ অভ্যুত্থানের সরকার যা খুশি তা করতে পারে না। সামর্থ্যের ব্যাপার আছে, সুযোগের ব্যাপার আছে, এবং গ্রহণযোগ্যতার ব্যাপারও আছে। জনগণ অনুমোদন করছে কিনা। আরেকটা প্রশ্ন আছে এখানে, যে সরকার তার স্বাভাবিক কাজগুলো, রেগুলার কাজগুলো করতে পারছে কিনা। এর ভেতর দিয়ে কিন্তু একটা বৈধতা তৈরি হয়। হ্যাঁ, যদি এই কাজগুলো সঠিকভাবে সে করতে পারত, তাহলে কিন্তু সাধারণ মানুষই বলতো যে নির্বাচন পরে হোক। কিন্তু যেহেতু আপনি যেটা বলছিলেন যে এই যে গুম খুনের ঘটনা, গুমের ঘটনা সেরকম ঘটছে না, কিন্তু বিচার বহির্ভূত হত্যা তো হচ্ছে, হেফাজতে হত্যা হচ্ছে। এবং এই যে আরেকটা আপনি অধিকার, যে সংগঠন আওয়ামী লীগ আমলে খুব সোচ্চার ছিল মানবাধিকার, তাদের প্রতিবেদন বলছে 461টি লাশ উদ্ধার করা হয়েছে, তারাই কিন্তু বলছে আজকে তারাই বলছে, এবং অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যাচ্ছে, পুলিশ ডিটেক্ট করছে না। আজকের যুগে ডিটেকশনে কেন সমস্যা, এটা তো একটা আমরা তো দেখি অনেকের বায়োমেট্রিক রয়েছে, অনেকের নাম পরিচয় রয়েছে, কিংবা তার জন্ম নিবন্ধন রয়েছে, এত কিছুর পরও তাকে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সেজন্য অভিযোগ উঠছে যে পুলিশ তৎপর না, এগুলো বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে যাচ্ছে ইত্যাদি, ডোবায় নালায় লাশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন স্থানে। এটা বিগত সরকারের আমলেও ছিল, তাই না? গুম করে এই যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, নদীতে কিংবা রেলপথে, যাতে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে এরকম মনে হয়, তাই না? এই ঘটনাগুলো এখনও ঘটতে পারে না তা না, হয়তো সেই পরিমাণে ঘটছে না,
কিন্তু ঘটনা ঘটছে এবং আরেকটা সংগঠন অধিকারের পাশাপাশি বলবো কি যেন সংস্কৃতি ফাউন্ডেশন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, তারা বলছে যে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে পরিস্থিতির অবনতি হয়েছে। বিচার বহির্ভূত হত্যা শুধু না, হেফাজতে মৃত্যু শুধু না, গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। আজকেও একটা বেদনাদায়ক ঘটনা আছে যে একজন ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তাকে ওই চুরির অভিযোগে। চুরির অভিযোগ হয়তো সত্য, সে নাকি মাদকাসক্ত ছিল, তাকে এইভাবে নৃশংসভাবে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা, এটা তো খুবই বেদনাদায়ক। এবং বেশ কিছু এলাকায় আপনি দেখবেন যে বিভিন্ন বাহিনীর উদ্ভব হয়েছে, অমুক এলাকায় তমুক বাহিনী, চর দখল নিয়ে গোলযোগ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এই এলাকায় তো অন্য ধরনের গোলযোগ চলছে, এলাকায় এলাকায় এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর এগুলো। তো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছে না, এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনও উদ্বিগ্ন। জি, শেষ করতে হবে। আচ্ছা, এবং উপদেষ্টা পরিষদের বৈঠকেও নাকি এটা আলোচনা হয়েছে। কোনো কোনো উপদেষ্টা নাকি বলেছেন যে সরকার তাদের কথা পুলিশ প্রশাসন শুনছে না, রাজনৈতিক নেতাদের কথা শুনছে। ওই যে কথাটা আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো প্রশাসনকে ভাগযোগ করে নিয়েছে কিনা এই অভিযোগ উঠেছে। এবং মাঠ পর্যায়ে বিএনপির কন্ট্রোল বেশি, সেন্টারে হচ্ছে জামাতের কন্ট্রোল বেশি, এইসব আলোচনা চলছে। তো এইগুলো তো সরকারের অদক্ষতার কারণে হয়েছে এবং সরকারের দৃঢ়তার অভাবের কারণে হয়েছে। সরকার শুরু থেকে যদি নির্বাচনের ব্যাপারে তার লক্ষ্য স্থির রাখত এবং এর মধ্যে যেটুকু সংস্কার করা সম্ভব সেগুলো করে ফেলতো, যেগুলো করা সরকারের এখতিয়ারের মধ্যে আছে, তাহলে হয়তো এই অনিশ্চয়তাগুলো থাকতো না। এবং সংস্কার সম্পর্কিত সংস্কারগুলো মানে রাজনৈতিক দলগুলোর উপর ন্যস্ত করত, তাহলে কিন্তু এই সংকটটা তৈরি হতো না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান মামুন আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল, সেই প্রত্যাশায় শেষ করছি। শুভ সকাল।